প্রিয় দর্শক, আমরা সবাই অনুভব করছি যে পৃথিবীর তাপমাত্রা একটু একটু করে দিন দিন যেন বেড়েই চলেছে। আমার মতো আপনাদেরও কি মনে হচ্ছে যে এবারের শীতকালটা শুরু হতেই যেন শেষ হয়ে গেল? বাংলাদেশকে আমরা বলি ষড়ঋতুর দেশ, কিন্তু এই যে ৬টা ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য, সেগুলো কি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে? শোনা যাচ্ছে যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবার কারণে বাংলাদেশের প্রায় ৭ থেকে ১১% জমি পানির নিচে তলিয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সে কারণে প্রতি ৭ জনে ১ জনের বাস্তুচ্যুত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এগুলো আসলে কেন হচ্ছে, এবং এই ক্ষতির প্রভাবটা বা এই ক্ষতিগুলো আসলে কার সবচাইতে বেশি হচ্ছে? এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করার জন্য আমরা আজকের এই পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ ব্যক্তিত্বকে, যিনি গত কয়েক দশক ধরে জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে কাজ করে যাচ্ছেন, যিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তার কাজের মধ্যে দিয়ে। আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত যে আজকে আমাদেরকে সময় করেছেন আমাদের জন্য আমাদের প্রফেসর ডক্টর আইনুন নিশাত স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় করে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে স্যারকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। স্যার তারপরেও খুব সংক্ষেপে যদি বলি, স্যার তার ক্যারিয়ার শুরু করেছিলেন পানি উন্নয়ন বোর্ডে ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন বুয়েটে। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্যারের যত কাজ রয়েছে সেগুলো যদি বর্ণনা করতে যাই তাহলে আজকের পডকাস্টটা শেষ করা যাবে না। সুতরাং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমার খুব জানতে ইচ্ছে করছে যে জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে যদি দেখি, তাহলে আপনার ছেলেবেলায় আপনি বাংলাদেশকে যেভাবে দেখেছেন আর এখন এই মুহূর্তে এসে বাংলাদেশকে যেমন দেখছেন, তার মধ্যে আসলে কোনো পার্থক্য আপনি দেখতে পান কিনা? ধন্যবাদ। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের কিছু দুর্যোগকে আরও জটিল করে তুলবে। ইন্টেন্সিটি বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ডিউরেশন বাড়বে, টাইমিং বাড়বে। এবং এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো বাড়বে, আমাদের তো, আমি যখন ছোটবেলায়, এটা তো পুরুষ শাসিত সমাজ, মেয়েদের কিছু কাজ ছিল, যেমন খাবার পানি সংগ্রহ করা। এখন জলবায়ু পরিবর্তনের কারণে খাবার পানির বহু সোর্স নষ্ট হয়ে গেছে। বিশেষ করে উপকূল অঞ্চলে মিঠা পানি তো নেই, পুকুরগুলো লবণাক্ত হয়ে গেছে। ঘন ঘন জলোচ্ছ্বাস হয়ে যতদূর জলোচ্ছ্বাস আসে পুরোটাই তো লবণাক্ত। এই পানি সংগ্রহের কাজ ট্রেডিশনালি নারীরা করে। আগে হয়তো 500 ফুট 1000 ফুট একটা দূরত্বে টিউবওয়েল পেত, কিন্তু এখন তাকে পানি সংগ্রহ করতে গিয়ে 3 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হয়। খালি কলসি নিয়ে যাওয়া সহজ, 3 কিলোমিটারও তো যথেষ্ট দূরত্ব, কিন্তু ভরা কলসি কাঁখে নিয়ে বাড়িতে ফেরত আসা, এটা তো খুব কঠিন ব্যাপার। একটু পরিবর্তন হচ্ছে। এখন ওই উপকূল এলাকাতে উৎস থেকে পানিটা নিয়ে আসার হয়তো প্রথম দায়িত্বটা পুরুষ হয়তো গ্রহণ করছে, কিন্তু এনেই বাড়ির উঠানে ধপাস করে কলসিটা রেখে বলছে এবার তুমি ম্যানেজ করো। দ্বিতীয় কথা হচ্ছে, উপকূল অঞ্চলে খাবার পানি নেই, তাহলে পানিটা কিনে আনতে হয়, অথবা রিভার্স অসমোসিস প্রসেস অথবা পন্ডস অ্যান্ড ফিল্টার দিয়ে যে পানিটা উৎপাদিত হচ্ছে, মহিলা যে কলসিটা করে আনলেন, এটার বন্টনের দায়িত্ব তার। এবং আমার ভয় হচ্ছে যে কিছুদিন পরে নারীদের পানি গ্রহণের পরিমাণটা আরও কমে যাবে, কারণ পুরুষ অধিকার পাচ্ছে আগে, কারণ সে ফ্যামিলিতে তার চোটপাট বেশি। দ্বিতীয়, হয়তো শিশুরা পাচ্ছে, এবং অবশেষে যেটুকু পানি থাকে, কারণ সবচেয়ে গরিব লোকটাও পানি কিনে খায়। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, দেখেন ওখানে লবণাক্ত পানি, রেইন ওয়াটার হারভেস্টিং হচ্ছে, বড় বড় ট্যাঙ্কে পানি জড়ো করে রাখছে, কিন্তু সেপ্টেম্বর নাগাদ যখন শেষ বৃষ্টি হয়ে গেল, অক্টোবরের সামান্য বৃষ্টি, ওই জমা রাখা পানিটা এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা পার করতে হবে। কাজে ট্যাঙ্কে যতটুকু পানি আছে এটা হয়তো মহিলাই নিয়ন্ত্রণ করছে কিংবা বাড়ি থেকে ব্যবস্থাপনা করা হচ্ছে, কিন্তু একটা স্টেজে গিয়ে তো আর পানি নেই। এবং বাড়ির যে অন্যান্য গৃহস্থালী কাজ, কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল ধোয়া ইত্যাদি, কিনে আনা মিঠা পানি দিয়ে করা সম্ভব না। কাজেই কাপড় ধোয়ার জন্যে
গোসল করার জন্যে সে তো নিকটস্থ খাল কিংবা ডোবা কিংবা নদীতে নামছে। এই পানি তো অতি লবণাক্ত, ওই লবণাক্ত পানিতে সে আক্রান্ত হচ্ছে। শ্যামনগরে গিয়ে দেখেছি আমরা যে শ্যামনগর, তার পাশে কয়রা কিংবা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এমনকি বরগুনার কোস্টাল বেল্টে লবণাক্ততার চোটে মহিলাদের স্বাস্থ্য এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার বলতে বিব্রতকর লাগছে যে গ্রামের মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ সিস্টেমে তাদের পিরিয়ডের সময় গোলমাল হচ্ছে, তাদেরকে কন্ট্রাসেপটিভ খাওয়ানো হচ্ছে তাদের পেইন যাতে না হয়। একটু বয়স্ক মহিলাদের ইউট্রাস ফেলে দিচ্ছে। এই যে বিকলাঙ্গ করা হলো তাকে, এগুলো তো জলবায়ু পরিবর্তনের কারণে। আরেকটা কথা দিয়ে শুরু করলাম যে জলবায়ু পরিবর্তনের কারণে একমাত্র সি লেভেল রাইজ ছাড়া বাকি সমস্ত বিরূপ প্রতিক্রিয়াগুলো ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়ে। ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়া বাকি সব প্রাকৃতিক দুর্যোগই জলবায়ু পরিবর্তন দ্বারা প্রভাবিত। ফ্লাডের ডিউরেশন বাড়ছে, ফ্লাডের টাইমিং বাড়ছে, এবং আমাদের দেশে তো এখনো শেল্টার সিস্টেম ততটা হয়নি। সাইক্লোনের শেল্টার আছে বাংলাদেশের মধ্যভাগে, কিন্তু আপনি খুলনা অঞ্চলে যান তত শেল্টার পাবেন না। চট্টগ্রাম অঞ্চলে কিছু হয়েছে। এখন নিরাপত্তার অভাবে শেল্টারের যাওয়া প্রক্রিয়াতে মহিলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আমি আইলার পরে, সিডরের পরে খুলনা অঞ্চলে বহু ঘুরেছি। বাগেরহাটে একটা এনজিওর অফিসে বসেছি, কথা বলছি। ওখানে পাশেই টিনের ঘর অনেক, তাদের এক মহিলা ছিলেন। আমি বললাম যে গত মাসের যে সাইক্লোনটা হয়েছে আপনি কোথায় ছিলেন? স্যার বাড়িতে। আপনার বাড়ি তো পানিতে ডুবে যাওয়ার কথা। বলে স্যার হয়েছিল, কোমর সমান পানি হয়েছিল। হাঁটু পানি যখন হয়েছিল তখন আমার মেয়ে বলল যে মা চলো শেল্টারে যাই। আমার স্বামী ঢাকায় থাকেন, তিনি ফোন করে বলছেন শেল্টারটা নিরাপদ না, তুমি এখানে থাকো। যদি তুমি শেল্টারে যাও তাহলে আমি অনেক ধরনের থ্রেটনিং যে তুমি এটা করতে পারবে না। কাজে নিরাপত্তাটা একটা বড় জিনিস। সবচেয়ে প্রবলেমটা আমি যেটুকু আমার কাজে দেখেছি, মধ্যবিত্তরা সবচেয়ে বিপদে থাকে। যেমন ঢাকা কিংবা যে কোনো এলাকাতে যদি হঠাৎ বৃষ্টি হলো কিংবা নদীর পানি উপচে বন্যা হলো, তার বাড়িঘর ডুবে গেছে, বেশিরভাগই তো গরিবরা বস্তিতে থাকে, এবং এরা মোটামুটি ঠিক করেই নেয় যে নিকটে যে স্কুল আছে সেই স্কুলে তারা, সরকারও ত্রাণ কেন্দ্র বানায়, সেখানে চলে গেল। মধ্যবিত্ত যারা, তার মধ্যে নিম্নবিত্ত, তাদের অবস্থা খারাপ। অতি দরিদ্র শেল্টারে ঢুকেছে। মধ্যবিত্তদের মধ্যে উচ্চবিত্ত হয়তো আত্মীয় স্বজন আছে, ম্যানেজ করতে পারছে। মধ্যবিত্তের মধ্যে নিচু যারা, নিম্নবিত্ত, ছোটখাটো চাকরি করে, তারা যাবে কোথায়? না পারছে শেল্টারে যেতে, না তাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন আছে যারা আশ্রয় দিতে পারে। কাজেই দুর্যোগ নিয়ে যখন কাজ করব, তাতে কারা ভুক্তভোগী হচ্ছেন, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের অবস্থাটা ভাবতে হবে। এটা একটা ইন্টারেস্টিং কথা স্যার আপনি বলেছেন, যে আসলে আমরা সবসময় মনে করি যে যারা একেবারে মোস্ট মার্জিনালাইজড, একেবারে নিম্নবিত্ত, তারাই বোধহয় সবচাইতে বেশি ইম্প্যাক্টেড। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি আপনার কাছ থেকে শুনলাম, যে আসলে মধ্যবিত্ত যারা, তাদেরও একটা বড় ডিলেমা আছে। নিম্নবিত্ত যারা, মানে নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের কথা বলেছেন স্যার। আসলে আপনি একটা যেটা বলছেন যে পারিবারিকভাবে যে স্বামী থ্রেট করছে, নিরাপত্তার অভাব আছে, সুতরাং নারী শেল্টারে, হোম যেটা আছে সেখানে যাচ্ছে না। কিন্তু তার পাশাপাশি আরেকটা বিষয়ও কি আছে, যেটা যেমন শেল্টারগুলো আসলে নারী বান্ধব করে আসলে তৈরি করা হচ্ছে না। যেমন প্রেগনেন্ট যারা আছে কিংবা ল্যাকটেটিং মাদার যারা আছে, তাদের জন্য আসলে কতটা নিরাপদ, বা একটা স্পেশাল কোনো রুম বা কর্নার রাখা হচ্ছে কিনা, কিংবা ইয়াং মেয়েরা তারা কতটা এটা উত্তর নিরাপদ? দিতে পারবো, কারণ আমি বাংলাদেশের যে সাইক্লোন শেল্টারের মাস্টার প্ল্যান হয় জি 93-94 পরে, 91 সাইক্লোনের পরে, তার সাথে আমি জড়িত ছিলাম। প্রফেসর জামিলুর চৌধুরী ছিলেন ওভারঅল টিম লিডার। আমাদের ইন্টারডিসিপ্লিনারি টিম কাজ করেছিল, ইঞ্জিনিয়ার ছিল, ইকোনমিস্ট ছিল, সোশিওলজিস্ট ছিল, এবং যিনি সোশিওলজিস্ট ছিলেন আমাদের সাথে, তিনি খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, কিন্তু তার সাথে আমার প্রায়ই তর্ক লাগতো, কারণ ওই গতানুগতিক ধারাতে উনি চলেন।
ওই সময়ে রেড ক্রসের একটা শেল্টার, যেটা একটা কোনাকুনি করা, এটাই কমন ছিল, এই ডিজাইন কপিড হতো। আমরা তখন এখানে এটা একটা ঘর, কিন্তু এরকম এটাকে যদি 3টা দেয়াল দেয়া যায় তাহলে 4টা ঘর হবে মধ্যখানে, একটা ঘর পুরুষের জন্য, একটা ঘর মহিলার জন্য, একটা ঘর শিশুদের জন্য, আর একটা ঘর ল্যাকটেটিং উইমেনের জন্য। আচ্ছা। এবং পরবর্তীতে আমি যখন ব্র্যাকের সাথে জড়িত হই, স্যার আবেদ জেন্ডারের ব্যাপারে খুব সিরিয়াস ছিলেন, এটাকে যাতে অ্যাকোমোডেট করা হয়। কিন্তু ব্র্যাকের যে শেল্টার ছিল সেটাই দেখতাম যে জেন্ডারের জন্য, মহিলাদের জন্য আলাদা কিছু নেই। এবং সেই সময় 1995, 94, 95, 96 পিরিয়ডে জামিল স্যারের নেতৃত্বে আমরা এই বিষয়টাকে একেবারে রাষ্ট্রের উঁচুতম পর্যায়ে নিয়ে যাই, যে শেল্টারটা তুমি ঘরের মতো করো কিংবা একটা ঘর করো, আলাদা ঘর করো। আমি কুতুবদিয়াতে দেখেছি সাইক্লোন যখন শুরু হয়েছে, যে মহিলাকে নিয়ে আসা হয়েছে শেল্টারে প্রেগন্যান্ট, এবং এই চাপে পড়ে তার লেবার পেন উঠেছে, তো এই ঘরের মধ্যে কি হবে, কোনো মতে একটা কাপড় বেঁধে পুরুষদেরকে সরিয়েছে। এবং ওই বিল্ডিংটা ব্র্যাকের শেল্টারই ছিল, যিনি অফিসার ইন চার্জ ছিলেন তিনি বললেন, স্যার আমাকে ঘরের থেকে বের করে দিলে আমি রাস্তায় কোনো মতে গাছের ডালে উঠেছি। সো পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, পারিনি সে সময়। তখন একেবারে রাষ্ট্রের উচ্চতম পর্যায়ে লোকজনের সাথে কথা বলেছি। রাখেন, অনেক বিষয় আছে। রেড ক্রস সোসাইটিও কিন্তু এখন দিয়েছে, এখন সব দিয়েছে। তাহলে দেখেন, ল্যাকটেটিং ওমেনের জন্য একটা লাগবে, প্রেগনেন্ট ওমেনের জন্য একটা ব্যবস্থা লাগবে, শিশুদের জন্য একটা ব্যবস্থা লাগবে। এবং আপনি শুনলে অবাক হবেন, গত বছর 2025-এর নভেম্বর মাসে বিশ্ব নতুন সিদ্ধান্ত নিয়েছে জেন্ডারের ব্যাপারে। সিদ্ধান্তটা কি? 1945-এ যখন ইউএন সিস্টেমগুলো ডেভেলপ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন লিগ্যাল ফ্রন্ট থেকে জেন্ডারের ডেফিনেশন দেয়া হয়, পৃথিবীতে মানুষ 2 ধরনের, পুরুষ আর মহিলা। এটা হচ্ছে তার লিঙ্গের ভিত্তিতে। এখন জেন্ডার মানে হচ্ছে যাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, সেটাই হচ্ছে জেন্ডার ফ্রেন্ডলি। এর মধ্যে শিশু আসছে, এর মধ্যে মহিলা আসছে, এর মধ্যে কিশোরী আসছে, তার নিরাপত্তার ভয়টা আরও বেশি। এর মধ্যে আমার মতো যাদের চলাফেরাতে অসুবিধা আছে, লাঠি নিয়ে চলে, এর মধ্যে অন্ধ মানুষ আছে। আজকে যদি এখানে বাইরে একটা ভুম শব্দ হলো, ওইখানে যারা আমাদের প্যানেল কন্ট্রোল করছে তারা কোনো মতে দরজা খুলে বলো তাড়াতাড়ি বেরোন, নিচে কি যেন হচ্ছে। আপনি তো হেঁটে চলে গেলেন, আমি তো যেতে পারবো না, কারণ একই সাথে বাতিও চলে গেছে। তাহলে এই যে বিষয়টা, এটা এবছর মানে গত বছর বিশ্ব মেনে নিয়েছে যে এই কাজ করতে হবে। আপনি দেখেন স্কুলে, বাংলাদেশের এই যে ছোটবেলায় স্কুলগুলোতে, আমি যদিও ছেলেদের স্কুলে পড়েছি, আশেপাশে মেয়েদের স্কুলও ছিল না, জেলা স্কুলগুলোতে পড়েছি। ছেলেদের স্কুলে তো টয়লেটে যাওয়া যেত না, তো ছেলেদের টয়লেটগুলো, মেয়েদের টয়লেটগুলো নজর দিতে হবে। আরেকটা জিনিস, মজার জিনিস বলি, শেল্টারের কথা বলছিলাম। আমি একবার ঘুরতে ঘুরতে আমি এখনো মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পছন্দ করি, অনেক কিছু শেখা যায়। মাইজদি কোট, নোয়াখালীর একেবারে দক্ষিণে বয়ারচর, খুব সম্ভবত বোধহয় সুবর্ণগ্রাম থানা বোধহয়, একটা শেল্টারে গেছি। আমাদের গাড়ি দেখে এক গাদা বাচ্চা কাচ্চা চলে এসছে, তার দিন 10 আগে একটা 10 নম্বর সিগন্যাল ওখান থেকে গেছে। তো গেছি অন্য কাজ করতে, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি শেল্টারে ছিলে দুর্যোগের সময়? জি স্যার। কবে এসেছিল স্যার? একজন বললো আমাকে 2 দিন আগে আমার বাপ মা দিয়ে গেছে। তো ওয়ার্নিং তো আরো 5-6 দিন আগে, 4-5 দিন আগে থেকে শুরু হয়। এবং আমাদের একজন বললো, স্যার আমাকে শেষ মুহূর্তে দিয়ে গেছে। কিন্তু স্যার আমার বাবা মা বাড়িতে ছিল, আমার দাদি নানি আর আমাদেরকে দিয়ে গেছে। তারপর বললো, স্যার যখন 10 নম্বর হইলো, কিছু বাবা মা আসতে চেষ্টা করলো, শেল্টারে জায়গা নেই। তারপর অনেক রাতে একটা দমকা বাতাস আসে, বিল্ডিং কাঁপে। কি করলা? স্যার আমরা সবাই মিলে কাঁদলাম। তারপর স্যার আরেকটা দমকা বাতাস আসে, কাঁদি। তারপরে এক লোক আসলো, সে আমাদের অনেকগুলো বিস্কুট দিল, বিস্কুট খেলাম। তারপর আবার দমকা বাতাস আসে, স্যার আবার কান্না শুরু করলাম, বাবা মা তো নাই, তারা তো বাড়িতে। তো এরকম 3-4 আমাদের বিস্কুট দিল। এই 4 বিস্কুট খাওয়ার পরে দাস্ত শুরু হলো, কারণ ওগুলো ছিল হাই প্রোটিন বিস্কুট।
ওটা 2-3টার বেশি খাওয়া উচিত খাওয়া না। যায় না একসাথে। এই যখন কান্দায়ার ওই পয়েন্ট যিনি দেখছেন রেড ক্রসের পক্ষ থেকে, তিনি 5-6টা বিস্কুট দিয়ে বাচ্চাদেরকে থামাচ্ছেন। তাহলে দেখেন প্রবলেমটা কি। হুম, আমাদেরকে একদম হোলিস্টিক ওয়েতে, যেমন আরেকটা অনেকগুলো স্লোগান ধর্মী সিদ্ধান্তর কথা বললাম, আরেকটা সিদ্ধান্ত হচ্ছে LLA, লোকালি লেড অ্যাডাপ্টেশন। হুম, এই জন্য বলছি, দেখেন ঢাকা থেকে বসে আপনি যতই ইনস্ট্রাকশন দেন কাজে আসবে না। আমাদের ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা পরিষদে 9টা ওয়ার্ড। সো কোনো ওয়ার্ডে হয়তো 200 ফ্যামিলি, কোনো ওয়ার্ডে হয়তো 700 ফ্যামিলি। একজন ওয়ার্ডের চেয়ারম্যান যিনি তার নমিনি, তার যে মেম্বার, তার পক্ষে 150, 200, 300 ফ্যামিলি সে চেনে। কাজে শেল্টারে কে আসলো, শেল্টারে কারা কোন রুমে থাকবে, শেল্টার ম্যানেজমেন্ট বলে তো একটা জিনিস আছে। শেল্টারগুলোতে স্যানিটেশনের ব্যবস্থা নেই। ফ্লাড শেল্টারগুলো, স্কুলকে বন্ধ করে আমরা ফ্লাড শেল্টার বানাচ্ছি। গরিব যারা, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমি একটু আগেই বলেছি যে গরিব তো শেল্টারে ওঠে, নিম্ন মধ্যবিত্ত তো উঠতেই সাহস পায় না, কারণ নিরাপত্তার ভয় আছে তার। তারপরে দেখেন দুর্যোগটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, তার রান্না বান্নার ব্যাপার আছে, খাবার পানির ব্যাপার আছে। আমি বলতে চেষ্টা করছি যে জেন্ডার ফ্রেন্ডলি হতে হবে, এটা একেবারে ওভারঅল সিদ্ধান্ত। হুম। কিন্তু জেন্ডার ফ্রেন্ডলি বললে কি বুঝায় সেটা সেটা কিন্তু ক্লিয়ার করাটা আমাদের, খুব জরুরি। সেইটাকে ডিটেল আউট করার সময় এসছে, কে দায়িত্বে থাকবে। আমরা আরেকটা কথা বলি, যেমন জেন্ডার ফ্রেন্ডলি অ্যাকশন হতে হবে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনে। ক্লাইমেট চেঞ্জের মেইন প্রবলেমগুলোর একটা প্রবলেম হচ্ছে ফ্লাড হতে পারে, ড্রাউট হতে পারে। ফ্লাড আর ড্রাউট হলে ফসল ক্ষতিগ্রস্ত হবে। এখন থেকে 50-60 বছর আগে কৃষির অধিকাংশ সিদ্ধান্ত কিন্তু মহিলারা নিতেন। কখন গাছ লাগাতে হবে, কখন চারা লাগাতে হবে, কখন পানি দিতে হবে, এটা কিন্তু দাদি নানির লেভেলের যারা ছিল তারা নিতে, কি গাছ লাগাতে হবে। জি। আমি অনেক আগে, আমি তো শিক্ষকতা করি, গবেষণা করব, সুপারভাইজ করি। একজন বড় সরকারি আমলা সিনিয়র, তিনি মাস্টার্স করছেন এক জায়গায়, আমাকে একটা টপিক খুঁজে বেড়াচ্ছেন। আমি তাকে বললাম, তিনি ফরেস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, আপনি একটা গ্রামে, একটা যে উপজেলাতে গিয়ে, খুব পুরনো বাড়ি, এখানে 100-200 বছর ধরে মানুষ আছে, বাড়ির চারপাশে অনেক গাছ আছে, আপনি একটু গাছগুলোর ম্যাপিং করে নিয়ে আসেন। তাহলে এখানে দেখতে পাবেন আম গাছের পাশে জাম গাছ, লিচু গাছ, মানে বিভিন্ন ধরনের গাছের সমন্বয়। এরপর একটু খোঁজ দিতে চেষ্টা করেন এই সিদ্ধান্তগুলো কে দিয়েছে। দেখা গেল বাড়ির দাদি দিয়েছেন, এবং তাকে যখন ইন্টারভিউ করা হলো, আপনি কোনটার সাথে কোনটা শিখে লাগিয়েছেন, বলা হলো যে এটা লাগালে এটার পাশে এটা খুব ভালো হয়, পোকামাকড়ের ব্যাপার আছে, ইন্ডিজেনাস নলেজ। এবং ক্লাইমেট চেঞ্জে কিন্তু এখন বৈশ্বিকভাবে অনেক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আপনি অবশ্যই অবহিত আছেন, বাংলাদেশ সরকার ঠিক করেছে 25 কোটি গাছ লাগাবে। জি। 25 কোটি কি গাছ লাগাবে, কোথায় কি গাছ লাগাবে, সুন্দরবনে কি গাছ লাগাবে? জি। আমি আজকে বললাম আমার পকেটে অনেক টাকা, কারণ 25 কোটি গাছ লাগানোর জন্য 11,000 কোটি না 1100 কোটি টাকা লাগবে, বরাদ্দ, 1100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। চারা কোথায়? স্যার একটা জিনিস আমার কাছে যেটা মনে হলো, আপনি কনটেক্সটের কথা বলেছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আমাদের বাংলাদেশের কনটেক্সটেও যদি আমি চিন্তা করি, তাহলে নোয়াখালী কিংবা আমি যদি সাতক্ষীরা, খুলনার কথা চিন্তা করি, সেটার সাথে আবার যদি আমি একটু ড্রাউট প্রোন যে এলাকাগুলো আছে, আমি যদি রংপুর কিংবা আরও উত্তরের দিকে চিন্তা করি, সেটার একটা পার্থক্য আছে। আবার আপনি একটা খুব ভালো বিষয় তুলে ধরেছেন যে আসলে মানুষ তো, যেমন ইভেন যদি আমি নারীর কথাও বলি, তাহলে তারাও তো আসলে হোমোজেনাস ক্যাটাগরি না। সব নারী তো একই রকম ভালনারেবল না। যেমন আমার যে ভালনারেবিলিটি আর উপকূলের যে নারী তার যে ভালনারেবিলিটি, এটা কিন্তু ডিফারেন্ট। আবার সেই উপকূলে যারা বাস করে সেই নারীদের মধ্যে আবার ইন্ডিজেনাস কমিউনিটি যদি কেউ থাকে, কিংবা ডিফারেন্ট রিলিজিয়াস আইডেন্টিটি যদি কেউ থাকে, তাহলে তাদের ভালনারেবিলিটিটা আরেকটু বেশি। তো আমরা যদি আরেকটু এগোই স্যার, আরেকটা যেটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে যে যেমন আমরা ইদানিং ক্লাইমেট জাস্টিসের কথা খুব বলি, এই যে ন্যায্যতার কথা আমরা বলছি, জলবায়ু ন্যায্যতা, সেইটা আসলে মানে আসলে এই যে জলবায়ুর পরিবর্তন, সেটার পেছনে দায়ী আসলে কারা, এবং সেটার যে বার্ডেন সেটা কাদেরকে বেশি বেয়ার করতে হচ্ছে, সেটা যদি একটু দেখেন, আমি জলবায়ু পরিবর্তন নিয়ে মাথা ঘামাই 2005-06 থেকে, বাট অ্যাক্টিভলি পার্টিসিপেট করি গ্লোবাল ইভেন্টে 2007 থেকে। তখনকার তুলনায় পৃথিবীর প্রেক্ষাপট অনেক বদলে গেছে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন, এখন পৃথিবীতে 3টা বৈশ্বিক আইন আছে, একটা UNFCCC 1992, কিয়োটো প্রোটোকল, আর প্যারিস এগ্রিমেন্ট 2015। UNFCCC হচ্ছে কিন্তু মাদার ল, মানে মূল আইন।
এখনো কিন্তু ওই কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, UNFCCCর অধীনস্থ। সে সময় একটা কাজ হয় যে কারা দায়ী এটা চিহ্নিত করা হয়, এবং এই অ্যাক্টিভিটিটার নাম হচ্ছে মিটিগেশন। যারা ভুক্তভোগী তারা কিভাবে মোকাবেলা করবে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। পৃথিবীর সব দেশ কম বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বলা হচ্ছে কিছু দেশ ক্ষতি ম্যানেজ করতে পারবে না। LDC কান্ট্রিজ, আফ্রিকান দেশগুলো, দ্বীপ দেশগুলো। সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদন করতো USA, 30%। ইউরোপের 28টা দেশ, যেহেতু ওদের ইউরোপিয়ান ইউনিয়ন আবার একটা এন্টিটি, তারা করতো 20-25%। তার মানে 50-55-60% হচ্ছে এই দুটো উন্নত বিশ্ব। তার সাথে যদি আমরা জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এগুলোকে যোগ করি, তাহলে দেখা যাচ্ছে এরা প্রায় 60% তার কাছাকাছি একটা করে ফেলছে। আর আমরা বাকি 195টা দেশ মিলে বাকিটা কন্ট্রিবিউট করছি। তখন বলা ছিল যে এটাকে কমানোর জন্য, গ্রিন হাউস গ্যাসটাকে কমানোর জন্য মিটিগেশনের খরচ প্রচুর টাকা লাগবে। ইদানিং সোলার এনার্জি, উইন্ড এনার্জির ব্যবহার বাড়ছে, কিন্তু এটা তো খরচবহুল, ব্যয়বহুল। অ্যাডাপ্টেশন করার জন্য অত্যন্ত ব্যয়বহুল। আমাদের উপকূলে আমাকে যদি আজকে কিছু টাকা দেয়া হয়, আমি প্রথমেই নিয়ে যাব উপকূলের বাঁধগুলোকে শক্ত করার কাজ, নদী ভাঙন ঠেকানোর কাজ। তাহলে এই টাকাগুলো দেবে পলিউটার পেস প্রিন্সিপলে, ওই মূলত দায়ী উন্নত বিশ্ব। 1992-তে তারা মেনে নিল যে আমরা দেব, এবং তাদের একটা তালিকা করে ফেলা হলো। এই তালিকাটা হচ্ছে অ্যানেক্স 1 কান্ট্রি। তাদের মধ্যেও কিছু তত বড় লোক না, তারা হচ্ছে অ্যানেক্স 1-এ তারা আছে। আর সত্যিকার বড় লোক যারা মেইন উদ্গীরণ করে গ্রিন হাউস গ্যাস, তারা হলো অ্যানেক্স 2 কান্ট্রি। এনিওয়ে, আমরা হচ্ছে নন অ্যানেক্স 1 কান্ট্রি। সো নন অ্যানেক্স 1 কান্ট্রি থেকেই হইচই শুরু হচ্ছে যে তোমরা গ্রিন হাউস গ্যাস কমাও, তোমরা 2050-এর মধ্যে 0 করে ফেলো। ডোনাল্ড ট্রাম্প সাহেব এখন ক্লাইমেট চেঞ্জ মানবেন কি মানবেন না, উনি যেটা বলছেন যে আমারও তো উন্নতি করতে হবে। আজকে হিসাব করলে এই দায়িত্বের তালিকাটা বদলে যাবে। আজকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে চীন, তারপরে করে USA, তারপরে করে ভারত, তারপরে করে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ, কারণ ইউকে বেরিয়ে গেছে। তার মানে এই নামগুলোর মধ্যে কোথাও কিন্তু বাংলাদেশ নেই। তার মানে আমাদের উপকূলে বলছি, এগুলো 1992-তে কিংবা সেই সময় বাংলাদেশ উৎপাদন করত 0.03%। আজকে আমাদের উৎপাদন বেড়েছে তাও 0.47%, 1/4 অর্ধেক ভাগেরও কম। কাজে আমরা হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশ, কাজে আমরাই চিৎকার করি ক্লাইমেট জাস্টিস কোথায়। ওদের উপরে একটা দায়িত্ব হচ্ছে অর্থায়ন করো, আর একটা ওদের দায়িত্ব হচ্ছে তোমরা গ্রিন হাউস গ্যাস কমাও। এখন তালিকাতে তো এখন তাহলে চাপ দিতে হচ্ছে চীন আর ভারতকে, কিন্তু ওই যে তালিকা হয়েছিল 92 সনে, ওটা আবার বদলানো যাচ্ছে না। চীন বলছে আমরা বদলাবো, আমাদের দারিদ্র্যর প্রভাব বেশি, বাট 2060-70 পর্যন্ত লেগে যাবে। ভারত বলছে আমাদের 70-80 পর্যন্ত লেগে যাবে। কিন্তু ততদিনে আসলে এই পৃথিবীর অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে? আমার ধারণা 2080-2090 নাগাদ টেম্পারেচার বাড়বে অ্যাবাউট 3.5 ডিগ্রি, 3.7, 3.5 ডিগ্রি, এবং এতে পৃথিবীতে খাদ্যদ্রব্য উৎপাদন অর্ধেক কমে যাবে। তার মানে স্যার, আমরা যদি দেখি, একটা তো হচ্ছে যে মানে গ্লোবালি আমরা যদি দেখি আমরা কোথায় আছি আসলে, এখানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা কতটা দায়ী, সেখানে একটা তো যে বাংলাদেশ আসলে আপনি বলেছেন যে কতটুকু কন্ট্রিবিউট করছে সেখানে, তার পাশাপাশি আবার আমি যদি উপকূলের যে মানুষগুলোর কথা যদি চিন্তা করি, তাদের এই প্রশ্নটা করা কিন্তু খুব স্বাভাবিক না, যে আসলে তো তারা এটার জন্য দায়ী না, অথচ তাদেরকেই সবচাইতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে বার্ডেন, এটা আসলে তাদেরকেই সবচাইতে বেশি নিতে হচ্ছে। আপনি হয়তো জানেন যে আমাদের জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন নামে একটা প্রকল্প আমরা ইমপ্লিমেন্ট করতে দিয়ে আমাদেরও বেশ কিছু লার্নিং হয়েছে। সেখানে আমরা দেখছি শুধুমাত্র যে এই যে পানির সংকট, যেটা সরাসরি দেখা যায়, কিন্তু তার বাইরেও কিন্তু আরও অনেক সোশ্যাল প্রবলেম হচ্ছে, যেমন চাইল্ড ম্যারেজ বেড়ে যাচ্ছে, এই যে সিকিউরিটির অভাব, ইনসিকিউরিটি, তারপরে অনেক মেয়েরা হয়তো যদি পানি আনতে যেতে হয় পরিবারের জন্য, তাহলে সেই সময়টা সে স্কুলে না গিয়ে পানি আনতে যাচ্ছে, কারণ আসলে মেয়েদের উপরেই তো সেই দায়িত্বটা বর্তায়। এমনি যেমন সোশ্যাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাচ্ছে, এমনি আরও নানান ধরনের সমস্যা আসলে আমরা দেখছি। তো আমার মনে হয় যে আমরা একদম শেষে যদি একটা প্রশ্ন আপনাকে করি, স্যার, আপনি তো বাংলাদেশের পলিসির ক্ষেত্রে আপনি সরাসরিভাবে ওতপ্রোতভাবে কাজ করেছেন বিভিন্ন
বিষয় নিয়ে, এবং সেইখানে যদি আমি একটু আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের এখনো পলিসি লেভেলে কি ধরনের গ্যাপ রয়ে গেছে, যেটা আমাদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাকে অ্যাড্রেস করতে হলে কি কি ইমপ্রুভ করা খুব জরুরি, এবং তার পাশাপাশি যদি আপনি আর একটু বলেন যে আসলে আমাদের কার কি দায়িত্ব, যেমন স্টেটের যে রোল, কি বিভিন্ন অর্গানাইজেশন যারা কাজ করছে তাদের কি ধরনের রোল, এবং সর্বোপরি এই যে আপামর জনসাধারণ, আমার মতো যারা সাধারণ মানুষ, তাদের কি দায়িত্ব হতে পারে এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে? বাংলাদেশ যে পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে, এটা যদি বাংলাদেশের আকাশে সীমাবদ্ধ থাকতো তাহলে বাংলাদেশের কোনো চিন্তাই ছিল না। হচ্ছে বাতাস তো গ্লোবাল সার্কুলেশনের প্রভাব হচ্ছে এটা। কাজেই ইন্ডিয়া থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সৌদি আরবিয়া থেকে আসছে, মানে তাদের অতিরিক্ত উৎপাদন যেটা। কাজে আমাদের দেশে ওই প্রথমেই বলেছিলাম মাস্ট বি কান্ট্রি ড্রিভেন। এখন আমাদের দেশের নীতি নির্ধারকরা ওই তাকিয়ে থাকে, কেউ আমাদেরকে বলবে এটা করো এটা করো, এবং যারা বলেন তারা যাতে টাকা পয়সা জোগাড় করে, ইউএনডিপি, এফএও ইত্যাদি ইত্যাদি। এখন ওদের যে টাকা পয়সা আসে সেটা আবার পশ্চিমের বিশ্ব থেকে আসছে। পশ্চিমের বিশ্বের প্রধান দায়িত্ব হচ্ছে মিটিগেশন, আমাদের প্রধান করণীয় হচ্ছে অ্যাডাপ্টেশন। এটা আবার ডোনারদের নজরে নেই, এবং বিশ্বে যে পরিমাণ টাকা দেয়া হচ্ছে তা তো 70, 80, 90% চলে যাচ্ছে মিটিগেশন। সো আমাদের দেশে দ্বিতীয় জিনিস হচ্ছে কে অর্থায়ন করলো, কে চাপ দিল, এটাতে আমি ঢুকবো না, কিন্তু এই প্রক্রিয়াতে প্রত্যেকটা কাজের নীতিমালা আমাদের তৈরি হয়ে গেছে। 11টা জায়গা চিহ্নিত করা হয়েছে, 11 ধরনের প্রতিবেশ আছে আমাদের। দিনাজপুরে এক অঞ্চল, চলনবিলে এক অঞ্চল, বরেন্দ্রতে এক অঞ্চল, সিলেটে এক অঞ্চল, খুলনাতে এক ধরনের, তাই না, একদম উপকূলে এক ধরনের, হিল ট্র্যাক্সে এক ধরনের, 11টা, আমি ডিটেলে গেলাম না। সো আমাদের সব কিছু, আপনি যদি সেখানে কমিউনিটি কনসালটেশনের ভিত্তিতে এটা তৈরি হয়েছিল, আরও হয়তো কনসালটেশন প্রয়োজন, মহিলাদের সাথে কনসাল্ট করা হয়েছিল, কিন্তু ওখানে পরিষ্কার লেখা আছে কোন এলাকাতে কি কি কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য পরিবেশ মন্ত্রণালয় তথা ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়, যেহেতু একই মন্ত্রণালয়, বন মন্ত্রণালয়, গাছ লাগানোর কাজটা বন মন্ত্রণালয়, বাকি কাজগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়, কৃষির কাজ কৃষি মন্ত্রণালয়, স্থানীয় অবকাঠামোর কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি সংক্রান্ত সমস্ত বিষয় দেখার দায়িত্ব পানি মন্ত্রণালয়। সো আমাদের দেশটা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে কাজ করে, একটা টাওয়ার আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কোনো সংযোগ নেই। তাহলে এখন প্রথম কাজ করতে হবে, সরকার যতটুকু টাকাই বরাদ্দ করছেন, কিংবা বিদেশ থেকে ঋণ হিসাবেই হোক আর গ্র্যান্ট হিসাবেই হোক যে টাকা পাওয়া যাচ্ছে, এটাকে ক্লাইমেট ফ্রেন্ডলি, ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য সক্ষমতা আনতে গেলে অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছে তাকে দেখতে হবে। যেমন বললাম যে প্রচণ্ড খরা হতে পারে, স্কুলে পানি নেই, টিউবওয়েল লাগবে, টয়লেট লাগবে সেপারেটলি ফর মেল স্টুডেন্ট অ্যান্ড ফিমেল স্টুডেন্ট। এটা কে করবে? শিক্ষা মন্ত্রণালয়, কারণ স্কুলটা তার দখলে। একটা আইসোলেটলি যে মন্ত্রণালয়গুলো, যেমন এক একটা মন্ত্রণালয়ের এখতিয়ার এক এক রকম, কিন্তু আমাদের যেটা সমস্যা, একটা হচ্ছে কোঅর্ডিনেশনের অভাব, আরেকটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যেমন ধরেন ক্লাইমেট নিয়ে যে মন্ত্রণালয় কাজ করে, তারা আসলে কতটা উপলব্ধি করতে পারে যে ক্লাইমেটের সাথে জেন্ডার কতটা ওতপ্রোতভাবে জড়িত, সেখানে যদি জেন্ডার লেন্সটাকে নিয়ে আসা হয়। যেমন আপনি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলছেন, এখন শিক্ষা মন্ত্রণালয় যদি সবার শিক্ষার কথা চিন্তা করে, সেখানে আসলে জেন্ডার লেন্সটা কী করে নিয়ে আসা যায়, সেই কাজগুলো হয়েছে বাংলাদেশে, কিন্তু আরেকটু বোধহয় সেই জায়গাটাতে আরেকটু ইমপ্রুভ করার জায়গা আছে। আমরা তো প্ল্যান করেছি, ইমপ্লিমেন্ট করি না। যেমন এই মুহূর্তে নতুন ধরনের গবেষণা করে সলিউশন বের করা দরকার কৃষি মন্ত্রণালয়। পানি মন্ত্রণালয়ের স্লুইসগুলো, রেগুলেটর, এমব্যাঙ্কমেন্ট কোনোটাই কাজ করে না, তাদেরও এই ব্যাপারে কাজ করা দরকার। এই সমন্বয়টা নাই। এবং পরিবেশ মন্ত্রণালয়ের যতটুকু করার কথা, আন্তঃমন্ত্রণালয়ের দ্বন্দ্বের জন্য তারা কিছুই করতে পারে না। কাজেই অ্যাকশন প্ল্যানে যেতে হবে। এখন অর্থর যে অভাব আছে তা না, অর্থের অভাব আছে, আরও টাকা লাগবে, কিন্তু অর্গানাইজড ওয়েতে আমরা কি টাকা বিশ্বের কাছ থেকে আনার চেষ্টা করছি? এই দায়িত্বটা হচ্ছে আবার ইআরডির। কিন্তু টাকাটা আনলে, যেমন একটা প্রকল্প আছে মহিলা দপ্তর থেকে, তাই না, প্রাইভেট ব্যাংকগুলোকে এখন টাকা দেয়া হচ্ছে যাতে তারা প্রাইভেট সেক্টরকে হেল্প করতে পারে। সো আমাদের এখনও স্বচ্ছ আইডিয়ার অভাব যে ক্লাইমেট চেঞ্জের অ্যাডভার্স ইম্প্যাক্টগুলো কীভাবে মোকাবেলা করব। এবং জেন্ডারের জন্য আলাদা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছে, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে একটা তৈরি হয়েছে,
ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের জন্য গ্লোবাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম যেটা আছে তারা তৈরি করেছেন। সো আমাদের দেশে প্ল্যানগুলো হচ্ছে কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নেই। তার মানে আমাদের ইমপ্লিমেন্টেশনের জায়গাটাকে আরেকটু ভালোভাবে এবং এই যে দেখতে হবে। আজকে কথা বলছি যখন তার কদিন আগে বাজেট প্রকাশিত হয়েছে, বাজেটে কত টাকা কোথায় দেব, জি কিন্তু টাকাটা আসবে কোত্থেকে তার কথাটা পরিষ্কার নেই। আর যে অ্যাক্টিভিটিগুলো হবে তার ইমপ্লিমেন্টেশনটা, তার কমপ্লায়েন্স ঠিকমতো হলো কিনা। অথচ ক্লাইমেট চেঞ্জের প্যারিস এগ্রিমেন্টে পরিষ্কার বলা আছে ইমপ্লিমেন্টেশন হলে থিওরি অফ চেঞ্জ দিয়ে দেখতে হবে উপকারটা হয়েছে কিনা। জি আমরা লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে যে কাজটা করি এটা কমপ্লিট হয় না। ক্লাইমেট চেঞ্জ প্রবলেম দিনে দিনে জটিল হবে। এটা যত দিন বাড়বে তত প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, তত খাদ্য অভাবের ঘন্টা শুনতে পাবো। কাজেই ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সিরিয়াস হতে হবে যাতে ভবিষ্যৎটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। এতক্ষণ আসলে কথা বলতে বলতে আহ, আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে এই যে জলবায়ু পরিবর্তনের কথা আমরা যেটা বলছি সেটা আসলে কোনো দূরবর্তী বা ভবিষ্যতের সংকট না, কিন্তু সেটা আজকের এই মুহূর্তের কঠিন বাস্তবতা। সুতরাং সেটাকে যদি আমরা মোকাবেলা করতে যাই তাহলে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। যদিও আমরা বলছি যে এই দায়িত্ব হয়তো এই দায়, এই ক্লাইমেট চেঞ্জে যে দায় সেটা হয়তো কারো কারো বেশি কারো কারো কম, কিন্তু আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের এই সুন্দর পৃথিবীটা, এই প্রিয় বাংলাদেশটাকে রক্ষা করার জন্য। এবং সেই জায়গাতে আমাদের কাজ করে যেতে হবে। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ, ধন্যবাদ সবাইকে।